প্রবাসী থেকে আজকাল বাংলা বলাই ভুলতে বসেছেন মানুষ। অথচ প্রবাসী থেকে একাধারে প্রেসক্রিপশন যেমন লিখে গিয়েছেন, তেমনি অবিরত চলেছে তার সাহিত্য চর্চা। ফিরে দেখা সাহিত্যিক পলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলকে। আইএসসি পাশ করে বাবার পথ অনুসরণ করে কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে আসা। শিক্ষানবিশ ছিলেন প্যাথোলজির। সেই সময়টুকু বাংলায় থাকার সুযোগ পেয়েছিলেন লেখক বলাইচাঁদ। ৩ নম্বর মির্জাপুর স্ট্রিটের একটি মেসে ছিলেন বেশ কিছুদিন। ডাক্তারি পাশ করার পর পাটনা মেডিকেল কলেজে প্র্যাকটিস শুরু করেন। তারপর আজিমগঞ্জ হাসপাতাল হয়ে ভাগলপুরে ল্যাব খুলে প্যাথোলজিস্ট হিসেবে প্র্যাকটিস শুরু। ১৯২৭ সালে বিয়ে করে সংসারী হন। চিকিৎসক, সাহিত্যিক, নাট্য রচয়িতা, শিল্পী, নানা পরিচয় ধরা যায় তাকে। আবার কোনো এক পরিচয় তাকে ধরা যায়ও না। তিনি হলেন কর্মপ্রাণ বলাইচাঁদ মুখোপাধ্যায়। সময়টা ৭০-এর দশকের মাঝামাঝি। ততদিনে সাহিত্যে এক নতুন স্বরের সংযোজন করেছেন একজন লেখক। তিনি একটি চিঠি পেলেন। চিঠি খুলে দেখলেন লেখা আছে, তোমার উপন্যাসে কোনো বেদাগ চরিত্র পেলাম না। চিঠির প্রাপক লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। চিঠিটি এসেছে সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় তথা বনফুলের কাছ থেকে। চিঠি দেওয়ার সময় বলাইচাঁদ মুখোপাধ্যায়ের সঙ্গে শীর্ষেন্দুবাবুর কোনো প্রত্যক্ষ পরিচয় ছিল না। কিন্তু শীর্ষেন্দুবাবুর পারাপার উপন্যাসটি পড়ে চিঠি দিতে কসুর করেননি বনফুল। সব সময় কি এমন অযাচিতভাবে আলাপ করেন বনফুল? তা বোধহয় একেবারেই নয়। অন্তত একটি ঘটনা এর প্রমাণ দেয়। সময় ভর করে আমরা কিছুটা পিছিয়ে যাই অতীতে। ১৯৩৫ সাল। রাজস্থানের জয়পুরের বাসিন্দা রামচন্দ্র শর্মা নামে এক ব্রাহ্মণ মন্দিরে বলি বন্ধ করতে চেয়ে কালীঘাট মন্দিরের কাছে অনশন শুরু করলেন। বেশিরভাগ বাঙালি রামচন্দ্রের এই কর্মসূচির বিরুদ্ধে, কিন্তু সমর্থন জানালেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের এই অবস্থানের বিরোধিতায় খানিকটা ব্যঙ্গের সুরে আনন্দবাজার পত্রিকার দোল সংখ্যায় একটি কবিতা লিখলেন বনফুল। কবিতা পড়ে রাগ নয়, বরং কবির সঙ্গে আলাপ করতে চাইলেন রবীন্দ্রনাথ। কিন্তু বনফুল জানালেন তিনি ব্রাহ্মণ ও ডাক্তার, তাই কল অর্থাৎ নিমন্ত্রণ ছাড়া কোথাও যান না। শেষমেশ সপরিবারে বনফুলকে নিমন্ত্রণই জানালেন রবীন্দ্রনাথ। নিমন্ত্রণ পেয়ে পরিবারকে নিয়ে বনফুল গেলেন শান্তিনিকেতনে। আলাপ, খাওয়া দাওয়া সবই চলছে। আচমকা বনফুলের শিশুপুত্র চিরন্তন আধো আধো গলায় দল ছেয়ে বসল। জল দেবার জন্য সংশ্লিষ্ট পরিচারিকাটি কাছাকাছি নেই। তখন তা দেখে রবীন্দ্রনাথের মুখে কে যেন আবির মাখিয়ে দিলে। কেন এমনটা? বনফুলের মনে হলো ওই শিশুকে জল চাইতে হলো। এটাই অভিজাত রবীন্দ্রনাথের কাছে গ্লানির। এই শুরু রবীন্দ্র সান্নিধ্যের। পরে সে আলাপ গড়ালো ঘনিষ্ঠতায়। সেই ঘনিষ্ঠ সান্নিধ্য পর্বে রবীন্দ্রনাথকে একবার বেশ বিড়ম্বনায় ফেললেন বনফুল। ঘটনাটা বলি শোনো। বনফুলের মানুষের মন গল্পটি পড়ে ভারী খুশি হয়েছেন রবীন্দ্রনাথ। চাইলেন অনুজ লেখককে কিছু একটা উপহার দিতে। বনফুলের আবদার উপহার হিসেবে গুরুদেবের গায়ে দেওয়া একটি পুরনো জামা। রবীন্দ্রনাথ কিছুতেই দেবেন না। বনফুলও নাছোড়। শেষমেশ একদিকে দামি পশম, অন্যদিকে রেশম দেওয়া একটি প্রকাণ্ড জোব্বা উপহার মিলল। রবীন্দ্রনাথের সঙ্গে মতান্তর ঘটেছে। বনফুলের তৃণখণ্ডে কিছু কবিতা রয়েছে। সেগুলি সম্পর্কে রবীন্দ্রনাথের মতামত, ডাক্তারের ক্লিনিকে ওরা ভান করা শৌখিন রোগী। বনফুলের শ্রী মধুসূদন নাটকের কিছু অংশ রবীন্দ্রনাথের পছন্দ হয়নি। বদলানোর পরামর্শ দিলেও বনফুল তা করেননি। আসলে লেখক বা ব্যক্তি জীবন যাই হোক না কেন, বনফুল এমনই স্বাধীনচেতা।
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বনফুল হয়ে ওঠার ঘটনাও এই একরোখা চরিত্রেরই উদাহরণ। বনফুল তখন বিহারের সাহেবগঞ্জ রেলওয়ে হাই স্কুলের ছাত্র। সেই সময় বিকাশ নামে হাতে লেখা পত্রিকায় কবিতা লেখালেখি চলত। পরে মালঞ্চ পত্রিকায় অষ্টম শ্রেণীর ছাত্র বলাইচাঁদ মুখোপাধ্যায়ের কবিতা ছাপা হলো। সকলেই খুব খুশি, শুধু একজন বাদে, স্কুলের হেড পণ্ডিত রামচরণ ঝা। পণ্ডিত মশাইয়ের ধারণা সংস্কৃতে বলাই 100 পাওয়ার যোগ্য, পাচ্ছে না ওই কবিতার কারণে। তাই নির্দেশ, কবিতা লেখা চলবে না। মহা ফাঁপড়ে পড়ল কিশোর বলাইচাঁদ। উপায় বাতলালেন অগ্রজস্থানীয় সুধাংশু শেখর মজুমদার, সেই ছদ্মনাম নেওয়া বনফুল। কিন্তু ছদ্মনামে লিখেও শেষ রক্ষা হলো না, ধরা পড়েই গেলেন পণ্ডিত মশাইয়ের কাছে। নির্দেশ অমান্য কেন জানতে চাইলেন পণ্ডিত মশাই। বলাইয়ের জবাব, না লিখে পারি না যে। এবার আর পণ্ডিত মশাই বাধা দিলেন না, তবে কয়েকটা টাস্ক দিলেন, কিছু সংস্কৃত শ্লোক অনুবাদ করার। প্রবাসী ও ভারতীতে তা ছাপাও হলো। কবিতা লিখেও অবশ্য 1918-এ বনফুল ম্যাট্রিকুলেশনে পাশ করেন প্রথম বিভাগে, স্কুলের মধ্যে প্রথম হয়ে। কিন্তু এত কিছু নাম থাকতে বনফুল ছদ্মনাম কেন, সে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। এ কথার জবাব নিজেই দিয়েছেন বনফুল। বন চিরকালই আমার নিকট রহস্য নিকেতন। এই জন্যেই বোধহয় ছদ্মনাম নির্বাচন করিবার সময় বনফুল নামটা আমি ঠিক করিলাম। আসলে এই রহস্য নিকেতনের সঙ্গে বনফুলের পরিচয় সেই ছোটবেলা থেকেই। বনফুলের জন্ম 19 জুলাই 1899। বাবা সত্যচরণ মুখোপাধ্যায়, মা মৃণালিনী দেবী। বনফুলের জন্মের সময় ঘোর বৃষ্টি। চিকিৎসক সত্যচরণের কর্মস্থল নিবাস বিহারের মণিহারির বাড়িটির অবস্থান তখন দ্বীপের মতো। বনফুলের জন্ম সংবাদ পেয়ে সত্যচরণের বন্ধু প্রমোদ নাথ মুখোপাধ্যায় বাড়িতে এসেছেন। দেখলেন মৃণালিনী দেবীর একটু জ্বর এসেছে, মুহূর্তে নিদান চা খেতে হবে। তখন বাড়িতে চায়ের চল ছিল না। শেষমেশ ঘাটের এক রেস্তোরাঁ থেকে চা পাতা এনে ঘটিতে ভিজিয়ে গ্লাসে করে চা পরিবেশন হলো। জন্মের পরে অজান্তেই প্রকৃতির এমন বিপর্যয়ের সঙ্গে পরিচয় হয়ে গেল বনফুলের। এরপর বড় হওয়া। বনফুল বড় হলেন বাড়িরই এক মুসলমান মজুর চামড়ুর বউয়ের দুধ খেয়ে। জংলিবাবু বনফুল হাঁটতে শিখেই হাতে তুলে নিল একটা ছোট্ট লাঠি, আর দুধ মায়ের সঙ্গে টলমল পায়ে দেখা শুরু হলো মাঠ ঘাট বন। পূর্বপুরুষ সূত্রেও বনের সঙ্গে যোগ রয়েছে বনফুলের। তার পূর্বপুরুষের আদি বাড়ি হুগলির শিয়াখালা গ্রাম। বাস্তুভিটের কাছে কাঁটা বন থাকায় এই পরিবার কাঁটা বনে মুখুজ্জে নামে পরিচিত ছিল। জন্ম ও পরিবেশ সূত্রে বনের সঙ্গে এমন নিবিড় যোগাযোগ, প্রকৃতির নিজস্ব রূপ রং গন্ধের সঙ্গেও পরিচিতি ঘটায় বনফুলের। আর তাই পরে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের ছাত্র সমাজের মধ্যে বড় হওয়া আয়কর বিভাগের আধিকারিক প্রদ্যুৎ কুমার সেনগুপ্তের সহচর্যে পাখি দেখার চোখটাও তৈরি হতে সময় লাগে না। এই দেখারই ফলশ্রুতি টানা উপন্যাসটি। এমন দেখার চোখ আর সাহচর্য সাহিত্যিক বনফুলকে প্রভাবিত করেছে বারবার। এ প্রসঙ্গে প্রথমেই বলতে হয় তার বাবার কথা। মায়ের মৃত্যুর পরে ছেলে বনফুলের অনুরোধে সত্যচরণ জীবনচরিত লিখে রেখে গিয়েছিলেন। সেটিকে অবলম্বন করেই বনফুল লিখলেন উদয় অস্ত উপন্যাসটি। আবার শীর্ষেন্দুবাবুর উপন্যাসে বেদাগ বা কলঙ্কহীন চরিত্র নেই বলেছিলেন যে মানুষটি, তিনি নিজের লেখায় কিন্তু বেদাগ ঘটনার কথা উল্লেখ করেছেন। সম্ভবত বনফুল তখন কলকাতা মেডিকেল কলেজের ছাত্র। এক পুলিশ অফিসারের সঙ্গে তার বেশ ভাব জমেছে। কথা প্রসঙ্গে বনফুল তাকে একদিন বললেন,
ইংরেজের যতই দোষ থাকুক তাহারা দুষ্টের শাসন করে। সেই অফিসার বললেন, হ্যাঁ, গরিব দুষ্টের। নিজের কথার প্রমাণ হিসেবে সেই অফিসার দেখালেন একটি প্যাকিং বাক্স। তাতে অপহৃতা এক নারীকে অজ্ঞান করে রাখা হয়েছে এক দেশীয় মহারাজার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই ঘটনা স্থান পায় জঙ্গম উপন্যাসে। মেডিকেল কলেজে ছাত্র জীবন পর্বে নাগরিক অভিজ্ঞতার ভাণ্ডটি যেন এমনই নানান অভিজ্ঞতায় পূর্ণ হতে থাকলো। আর পড়াশুনো কেমন চলে এ বিষয়ে পরিমল গোস্বামীর বর্ণনার উপর নির্ভর করতে হয়। বোর্ডিংয়ে তখন একাই ঘরে থাকেন বনফুল। তাঁর দুঃসম্পর্কের ভাই সিদ্ধেশ্বর বন্দ্যোপাধ্যায় আর পরিমল গোস্বামী। মেসের পরিবেশটি খাসা। 3টি তক্তপোষ, তার তলায় কয়েকটি হাঁড়ি, তাতে ফরমালিনে চোবানো মানুষের মগজ, ফুসফুস, হৃৎপিণ্ড প্রভৃতি মেডিকেল কলেজ থেকে আনা। এইসবের আয়োজন মেডিকেল স্কুলের ছাত্র সিদ্ধেশ্বরকে পাঠ দেবার জন্য। হয়তোবা নিজের পড়াশোনাটাও ঝালিয়ে নেওয়া চলতো এভাবে। ওই মেসে উঁকি দিলে দেখা যায় একদিকে শতরঞ্চিতে বসে মানুষের ফুসফুস কাটা চলছে, অন্যদিকে রান্না হচ্ছে মাংস। ডাক্তারি পাঠ পর্বেই নানান গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সংস্পর্শে এলেন বনফুল। তেমনি একজনের কথা। দিনটা রবিবার। বনফুল গিয়েছেন একজনের বাড়ি। বাড়িতে ঢুকতে না ঢুকতে প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? নিরুত্তর বনফুল। তা দেখে সেই গৃহকর্তা বললেন, বিজ্ঞানের ছাত্র বলে দেশের ইতিহাস জানবে না? শেষমেশ ওই বাড়ির গ্রন্থাগারে বসেই ঈশানচন্দ্র ঘোষের লেখা ইতিহাসের বই পড়া শেষ করে তবে মিলল মুক্তি। যার সঙ্গে বনফুলের এই অভিজ্ঞতা তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়। এই সময় পর্বেই আলাপ শিশির ভাদুড়ির সঙ্গেও। তিনি বনফুলকে আরব্য উপন্যাস বা কোনো সামাজিক বিষয়ে নাটক লেখার পরামর্শ দেন। পরবর্তী সময়ে বনফুলের শ্রী মধুসূদন প্রকাশের পরে শিশিরবাবু স্বয়ং ভোরের ট্রেনে ভাগলপুর এসে জানান, আপনার শ্রী মধুসূদন অভিনয় করব। যদিও তা হয়ে ওঠেনি। ডাক্তারি পড়ার একেবারে শেষ বছরে বনফুলকে চলে যেতে হয় পাটনায়। সেখানে মেডিকেল কলেজ তৈরি হওয়ায় এই চলে যাওয়া। কিন্তু ম্যাটারনিটি ওয়ার্ডে প্রশিক্ষণ ঠিকমতো হয়নি বলে তিনি গেলেন বেঙ্গালুরুতে। সেখানে বিস্তৃত অভিজ্ঞতা সঞ্চয় হলো। এখানেই আলাপ এক স্কটিশ নার্সের সঙ্গে। কবি ও স্বদেশী জামাকাপড় পরিহিত স্টুডেন্ট মুখার্জিকে বেশ পছন্দ করেন নার্স। আলাপ করাতেই আবদার, একটি ইংরেজি কবিতা লিখে দিতে হবে। বেঙ্গালুরু থেকে আসার আগে বনফুল লিখেও দিলেন কবিতাটি। পরে যা ডানা উপন্যাসে ব্যবহার করলেন বনফুল। পাটনার প্রিন্স অফ ওয়েলেস মেডিকেল কলেজে বনফুল ফেরার পরে সেই নার্স একটি চিঠি দিলেন বনফুলকে। তারপরে আর আলাপ অবশ্য গড়ালো না। ডাক্তারির ফাইনাল পরীক্ষার আগেই বিয়ে। ইতিমধ্যে রমরমিয়ে প্রবাসী ভারতী কল্লোল পত্রিকায় লেখাও ছাপা হচ্ছে। পাত্রী লীলাবতী বন্দ্যোপাধ্যায়। নিবেদিতার প্রতিষ্ঠিত স্কুলে স্বয়ং মা শারদার তত্ত্বাবধানে বড় হয়েছেন লীলাবতী। বিয়ের পর পড়াশোনা শেষ করার জন্য লীলাবতী দেবী বেথুন হোস্টেলে থাকেন। নববধূকে উদ্দেশ্য করে নানা চিঠি কবিতা লিখলেন বনফুল। চিঠির কয়েকটি নিয়ে কোষ্ঠীপাথর উপন্যাসে প্রকাশিত হয়। ডাক্তারি পাশের পর কর্মজীবনে ফের দেখা গেল স্বাধীন চেতা বনফুলকে। পাটনা মেডিকেল কলেজে হাউস সার্জেনের কাজ পেলেন। কিন্তু কাজে যোগ দেওয়ার দিনই বনফুল দেখলেন হাসপাতালের নিয়মের প্রথমটিতেই লেখা, সালাম দিতে হবে সিনিয়রদের। এই নিয়ম দেখেই বনফুল গুড বাই বলে শটান বেরিয়ে এলেন। ঠিক করলেন প্যাথোলজিতে ট্রেনিং নিয়ে স্বাধীনভাবে পসরা জমাবেন। চারুব্রত রায়ের তত্ত্বাবধানে পাঠ নিয়ে অবশ্য যোগ দিলেন আজিমগঞ্জ মিউনিসিপ্যালিটি হাসপাতালে।
সেখানে থাকাকালীনই বনফুলের প্রথম সন্তান কেয়ার জন্ম। কিন্তু বেশি দিন থাকা হলো না আজিমগঞ্জের নিশ্চিন্ত চাকরিতেও। রাজনীতির নানা কুটকচালি থেকে দূরে সরে যেতে চাকরি ছেড়ে দিলেন। এরপর ভগলপুরে ল্যাবরেটরি খুললেন। সেখানেও দেখা গেল মেজাজি বনফুলকে। গল্পটা শুনিয়েছেন বনফুলের ছোট ভাই, পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন জেলার ম্যাজিস্ট্রেট স্ত্রী ইউরিন নিয়ে এসেছেন বনফুলের ল্যাবরেটরিতে পরীক্ষা করাবেন বলে। এসেই হাকিমি মেজাজে কথাবার্তা। মুহূর্তেই সেই বোতল ভর্তি ইউরিন নর্দমায় ফেলে দিলেন বনফুল। ল্যাবরেটরি থেকে বার করে দিলেন ম্যাজিস্ট্রেটকে। বাড়িতেও এমনই রাগী, চটা মেজাজ বনফুলের। তবে প্রায়ই জব্দ হন স্ত্রীর কাছে। প্রায় দেখা যায় রেগে গেলে বনফুল হাতের কাছে থাকা জিনিসপত্র ভাঙচুর করছেন। একবার তেমনই রাগ, 6খানা কাঁচের প্লেট ভেঙে তবে রাগ কমল। আর সঙ্গে শীতল গলায় লীলাবতীর হুকুম, কালকে যাবে আর নিয়ে আসবে। স্ত্রীর সঙ্গে প্রায় এমন ঝগড়া হয়। ঝগড়ার অন্যতম কারণ বনফুলের বিপুল খাদ্যপ্রেম। তার খাওয়া নিয়ে নানান গল্প প্রচলিত। গল্পটা শুনিয়েছেন সজনীকান্ত দাশের ছেলে রঞ্জন কুমার দাস। এক গুণমুগ্ধ ভক্তের বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে। বলাই কাকার সঙ্গী হয়েছেন রঞ্জনবাবু। গন্তব্যের কাছাকাছি এক জায়গায় একটি দোকানে বনফুল দেখলেন ফাউল কাটলেট ভাজা হচ্ছে। তা সেই ভক্তের বাড়িতে ঢুকলেন দুজনে। গল্প চলছে তো চলছেই। অবশেষে পরিচারক চায়ের পেয়ালা আর সঙ্গে করে 2টি প্লেন নোনতা বিস্কুট নিয়ে হাজির হয়েছেন। আর তা দেখেই এবার আগুনে ঘি পড়ল যেন। বনফুল চিৎকার করে উঠলেন, তোমাদের ব্যাপার কি বলতো? অতিথি আপ্যায়ন 2খানা বিস্কুট দিয়ে, সঙ্গে সংযোজন ওই ফাউল কাটলেট যেন খান কতক আনা হয়। আনাও হলো, আর কাটলেট দেখেই রাগ গলে জল। বনফুলের খাদ্যরসের প্রতি আগ্রহের কথা জানিয়েছেন তার ছোট ভাই পরিচালক অরবিন্দুবাবু ও ভ্রাতুষ্পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। অরবিন্দুবাবু জানান, রাতে মাংস, দিনে 2 রকম মাছ না হলে দাদার চলতো না। প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির ম্যাথর সীতাবীর মেয়ের বিয়েতে মোটা পুরি, ছোলার ডাল, শুয়োরের মাংস, টক দই আর বোঁদে খাওয়ারও অপূর্ব বর্ণনা দিয়েছেন অরবিন্দুবাবু। আর অভিজিৎবাবু জানিয়েছেন, বনফুলের উপন্যাস নিয়ে তৈরি মৃণাল সেন পরিচালিত ভুবন সোমের শুটিং চলাকালীন উৎপল দত্তের টিফিন বাক্স করে বনফুলের প্রিয় কষা মাংস নিয়ে আসার কথা। এমনকি এও দেখা যাবে বনফুলের কাছে হাটে বাজারের অশোক কুমারও সাত সকালে নিজের রান্না করা মাংস নিয়ে হাজির হচ্ছেন। এ দুটি ছাড়া বনফুলের অন্য আর যে বইগুলো অবলম্বনে সিনেমা হয়েছিল তার অন্যতম অগ্নিশ্বর। সিনেমার একটি শো হচ্ছে নিউ থিয়েটার স্টুডিওয়। পরিচালক উত্তম কুমার সকলেই রয়েছেন। মহানায়ক একটু ভয়েই আছেন, কে জানে কাহিনীকার কি বলবেন। শো শেষ হলো, কিন্তু বনফুলের প্রতিক্রিয়া মিলছে না। উত্তম কুমার উসখুস করছেন। তা দেখে ভাই তথা পরিচালক বললেন, উত্তম কেমন করেছে বলবে তো? এবার আর প্রতিক্রিয়া জানাতে সময় নিলেন না বনফুল। মুখে হাসি, মহানায়কের কাঁধে হাত রেখে বনফুল বললেন, অপূর্ব, অগ্নিশ্বরের ব্যক্তিত্বকে তুমি সুন্দর ফুটিয়েছ। খাওয়া দাওয়া এবং খাওয়ানো দুটোতেই বনফুলের জড়িমেলা ভার। তবে এমন খাদ্যপ্রেমে উৎসাহ বনফুল রবীন্দ্রনাথের থেকে পেয়েছেন কিনা তা অবশ্য জানা যায় না। তবে রবীন্দ্রনাথের জলখাবারের সাক্ষী তিনি। 1939 নভেম্বর, বেশ ঠান্ডা শান্তিনিকেতনে। ভোর রাতে শান্তিনিকেতনে এসেছেন বনফুল। তখনই শ্যামলী বাড়ি থেকে হরস হরস করে জল ঢালার শব্দ শোনা গেল। কি ব্যাপার? পরিচারক নীলমণির কাছে জানতে চাইলেন বনফুল। নীলমণির উত্তর, বাবামশাই স্নান করছেন। স্নান থেকে বেরিয়ে জলখাবারের আয়োজন রবীন্দ্রনাথের জন্য।
তালিকাটি ভালোই, মুগের ডাল, ছোলা বাদাম, পেস্তা ভেজানো, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিম সিদ্ধ। সঙ্গত দেয় অস্ট্রেলিয়া থেকে আনানো মধু দিয়ে মাখানো পাউরুটি, ফল। সব শেষে এক খাবলা মুড়ি আর চিনি দেওয়া কফি। কে জানে বিপুল খাদ্যরসিক বনফুলও হাঁ হয়ে গিয়েছেন কিনা এই তালিকা দেখে। তবে খাদ্যপ্রেমের কারণে বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে হাই ব্লাড সুগার রোগী বনফুলকে। বনফুলের বড় ছেলে অসীম আর রঞ্জনবাবু গিয়েছেন সাহিত্যিকের ভাগলপুরের বাড়িতে। বাড়ি পৌঁছতে সামান্য দেরি হয়েছে দুজনের, কিন্তু বাড়িতে পা দিতেই অবাক দুজনে। দরজা থেকেই শুনলেন স্বামী স্ত্রীর তুমুল ঝগড়া। আসলে এর কারণ ছেলেরা আসবে বলে লীলাবতী দুটি আস্ত ইলিশের রোস্ট, মাংসের কোরমা আর ক্ষীর তৈরি করেছিলেন। কিন্তু ছেলেদের পৌঁছতে দেরি হচ্ছে দেখে ততক্ষণে একটি গোটা ইলিশ, কোরমার অর্ধেকটা ও ক্ষীর বেশ খানিকটা খেয়ে ফেলেছেন বনফুল। স্ত্রীর নির্দেশে ফের থলি হাতে বার হতে হলো বনফুলকে। এই সুখী দম্পতির 4 সন্তান, কেয়া, অসীম, চিরন্তন ও করবী। শেষমেশ অবশ্য ভাগলপুরের পাট চুকিয়ে বনফুলের সংসার উঠে এলো কলকাতার লেক টাউনে। এই চলে আসার দিনটার কথা জানা যায় পাটনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান সত্যেন্দ্রনাথ ঘোষালের অভিজ্ঞতা থেকে। 1968-র 16ই জুন ভাগলপুর স্টেশনে উপচে পড়ছে ভিড়। স্টেশন মাস্টার নিজে প্রথম শ্রেণীর প্রতীক্ষালয় থেকে চেয়ার আনিয়েছেন বনফুল অপেক্ষা করবেন বলে। ভিড়ের মধ্যে একজন বলে উঠলেন, বাড়িটা বিক্রি না করলেই পারতেন, ভাগলপুরের সঙ্গে সম্পর্ক তাহলে বজায় থাকত। মুহূর্তে পাশে থাকা এক মারওয়াড়ি ভদ্রলোক বললেন, এখন সে বাড়ি রইল না, ভাগলপুরের সব বাড়ি ওর বাড়ি হয়ে গেল। যখন খুশি আসবেন, যেখানে খুশি উঠবেন। পারিবারিক জীবনে মিতব্যয়ী নন বনফুল। ছোট ছেলে চিরন্তনের স্মৃতিতে রয়েছে বাবার একটি মজার স্বভাবের কথা। বনফুল বাড়িতে পর্দা টাঙানো একেবারেই পছন্দ করতেন না। তার কারণ হিসেবে বনফুলের যুক্তি, আমরা তো জামা কাপড় পরেই বসে রয়েছি। কিন্তু আপাত উদাসীন এই মানুষটিকে আবার দেখা যায় ছোট মেয়ে করবীর জন্য পাত্র খুঁজতেও। করবী দেবীর বিয়ে হয় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কাজল কুমার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ডাক্তারি জীবন হোক বা পারিবারিক জীবন, সেগুলি সবই বনফুলের সাহিত্যিক সত্তার এক একটি অঙ্গ বোধ হয়। আর তাই মেয়ের জন্য পাত্র খোঁজার বিষয়টি নিয়ে লিখেছিলেন কন্যাসু। একটা সময় বাড়ি কিনতে গিয়ে ঋণ শোধ করবার জন্য ভোর রাতে উঠে লেখালেখি করতে হয়েছে বনফুলকে। তবে কোনোদিনই ফরমায়েশি লেখার কলম সরেনি বনফুলের। একবার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ এক খ্যাতনামা চিকিৎসক তথা ভারতের বিশিষ্ট এক রাজনীতিবিদ দেশের কোনো জরুরি সমস্যা বা দেশের মানুষের মধ্যে উদ্দীপনা তৈরি করা যাবে এমন কোনো বিষয় নিয়ে নাটক লিখতে বললেন বনফুলকে। যদিও তা তিনি লিখতে পারেননি, অনুরোধটা করেছিলেন স্বয়ং বিধানচন্দ্র রায়। বনফুল রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে কোনোদিন জড়াননি, যদিও রাজনীতি তার সৃষ্টিকে প্রভাবিত করেছে। বিশ্বযুদ্ধ, সুভাষচন্দ্র বসুর কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার মতো নানা ঘটনা সামাজিক ক্ষেত্রকে একসময় নাড়িয়ে দিয়েছিল। সেই সময়ের প্রভাব রয়েছে অঙ্গারপর্ণী কবিতা সংগ্রহে। আবার অগস্ট আন্দোলনের ছায়া দেখা যায় কবিতা সংকলন আহ্বনীয়তে। পরে অগ্নি উপন্যাসেও রাজনীতির প্রভাব দেখা যায়। বনফুলের সাহিত্যে রাজনীতি দেখে রবীন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন, বনফুলের পলিটিক্সের দিকে ঝোঁক আছে কিনা। নেই শুনে কবির স্বগোক্তি, সাহিত্যিক পলিটিক্স করলে পলিটিক্সও হয় না, সাহিত্যও মার খায়। আমি পলিটিক্স করতে গিয়ে ঘা খেয়েছি। রবীন্দ্রনাথ এভাবেই বনফুলের কাছে নিজের নানান কথা জানিয়েছেন নিজস্ব ভঙ্গিতে। এই রবীন্দ্রনাথই আবার চিঠিতে নির্মক উপন্যাসের প্লট দেন বনফুলকে।
যদিও এর মধ্যে আজিমগঞ্জের হাসপাতালে কিছুদিন থাকার অভিজ্ঞতারও মিশেল দিয়েছেন বনফুল। রবীন্দ্রনাথের সঙ্গে বনফুলের জাগতিক সম্পর্কের শেষ 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে। রেডিওয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে শোনা গেল সমস্ত দেশের বুকফাটা হাহাকার। মহাকবির প্রয়াণ সংবাদ। এই প্রয়াণ নাড়িয়ে দিল বনফুলকেও। কবির উদ্দেশ্যে কবিতায় প্রশ্ন রাখলেন স্নেহধন্য বনফুল। আবন্ধন লোকে তুমি লোভিবে নির্বাণ। কিন্তু এই জিজ্ঞাসা শুধু কি রবীন্দ্রনাথকেই নাকি বনফুলের নিজেকেও? 9 ফেব্রুয়ারি 1979 প্রয়াণ বনফুলের। তার আগে লেখা শেষ উপন্যাস হরিশ্চন্দ্রতে হয়তো তাই আপন মর্জিমহলের বাসিন্দা বনফুল বাঙালিকে বলে গিয়েছেন, আমি আর ফিরব না, তোমরা যন্ত্র সভ্যতার বিলাসে সুখে থাকো। সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, মুহূর্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।